আসসালামু আলাইকুম। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মিউটেশন সিস্টেম 2.1 এর অ্যাক্টিভিটিস গুলো এই ভিডিও টিউটোরিয়ালটিতে দেখাবো। আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনি খুব সহজে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপকারী সহকারী কর্মকর্তাগণ যারা আছেন তারা আপনাদের মিউটেশন সিস্টেম 2.1 এ কাজ করতে পারবেন। তো আমরা শুরু করি। আচ্ছা, এখান থেকে সর্বপ্রথম একজন ইউএলও সাহেবের কার্যক্রম শুরু হবে। সেটার জন্য হচ্ছে আবেদনের পূর্ণাঙ্গতা ও দলের সঠিকতা যাচাই। এখানে সর্বপ্রথম যেটি বলা হচ্ছে, আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য কাগজপত্র দলিল সহ পূর্ণাঙ্গভাবে পাওয়া গিয়েছে কিনা সেই তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। যদি আপনি মনে করেন যে কোনো তথ্য পূর্ণাঙ্গভাবে পাওয়া যায় নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা কি পাওয়া যায় নাই যদি না লেখেন, তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন কি পাওয়া যায় নাই। এর বাইরেও যদি কোনো কিছু থাকে, তাহলে অন্য ডকুমেন্টস যদি থাকে আপনি এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বলা হচ্ছে যে আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য, মানে এই আবেদনটা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনার কি তথ্য প্রয়োজন সেটা কিন্তু বোঝানো হয়েছে। আপনারা আবার মনে করেন না যে এটা সকল তথ্য প্রয়োজন। ঠিক আছে, এজন্য এটা আপনার ওইভাবে স্পেসিফিক করে যে আপনি চেকবক্স সিলেক্ট করবেন যে এই তথ্যটা পাওয়া যায় না। সাপোজ এই দুইটা তথ্য, যে আবেদনটা প্রসেস করছেন এই দুইটা তথ্য পাওয়া যায় না, এখান থেকে হালনাগাদের জন্য নাগরিকের কাছে প্রেরণ করে দিবেন। যদি কোনো তথ্য খুঁজে না পাওয়া যায় বা অসম্পূর্ণ থাকে, তাহলে আপনি নাগরিকের কাছে হালনাগাদের জন্য পাঠিয়ে দিবেন। নাগরিক 7 দিন, 7 কর্মদিবস না, কিন্তু 7 দিন সময় পাবে এই তথ্যটা হালনাগাদ করে পাঠানোর জন্য, এবং নাগরিক একটা SMS পাবে। নাগরিক 7 দিনের মধ্যে যদি এই আবেদনটা আপডেট করে আবার পাঠায়, তখন আপনারা এটা হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন, আপনারা আপনাদের ডেস্কে চলে আসবে, আপনারা আবার প্রসেস সম্পন্ন করতে পারবেন। যদি নাগরিক এই তথ্য না পাঠায়, তাহলে আপনারা এটা অটোমেটিক্যালি আপনাদের কাছে আসবে, এবং আপনারা এটা দেখতেও পারবেন না, ওপেন করতে পারবেন না। অটোমেটিক এখান থেকে একটা নামঞ্জুরের প্রতিবেদন চলে যাবে। ঠিক আছে, নামঞ্জুরের প্রতিবেদন চলে যাবে। নামঞ্জুরের প্রতিবেদন এসিলেন মহোদয়ের কাছে এখান থেকে চলে যাবে, এবং হচ্ছে সেখানে লেখা থাকবে যে আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য, এই যে তথ্যটা সিলেক্ট করবেন সেটা না পাওয়া যায়, আবেদনটি নামঞ্জুর করা। আপনি যদি মনে করেন যে নাগরিকের কাছে দিবেন না, সংরক্ষণ ও পদ্ধতি দিবেন, সেক্ষেত্রে আপনি নামঞ্জুরের প্রস্তাব নিজেই দিতে পারেন, দিয়ে আপনি নামঞ্জুর করে দিতে পারেন। যদি আপনি বলেন আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য বা কাগজপত্র পূর্ণাঙ্গভাবে পাওয়া গিয়েছে, তাহলে আপনি হ্যাঁ দিবেন। আবেদনের সাথে প্রদানকৃত সংযুক্তির সময় স্পষ্ট বা পঠনযোগ্য কিনা, এখানে যে সংযুক্তিগুলো দিবে সেগুলো আপনি সবগুলো দেখতে পারবেন, এবং এখানে আপনি বলবেন যে এটা অস্পষ্ট বা স্পষ্ট। যদি আপনি বলেন অস্পষ্ট, তাহলে এটা হালনাগাদের জন্য নাগরিকের কাছে প্রেরণ করে দিবেন। নাগরিক এটা 7 দিনের মধ্যে যদি সম্পন্ন করে আপনার কাছে না পাঠায়, তাহলে আপনার এখান থেকে এটা প্রস্তাব প্রতিবেদন চলে যাবে এই প্রেসিডেন্ট মহোদয় বরাবর। আবেদনের সাথে প্রদানকৃত সংযুক্তি সময় স্পষ্ট বা পঠনযোগ্য, আবেদনের সাথে যে সংযুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো অস্পষ্ট। ঠিক আছে, আপনি এটা বলবেন সঠিক, দেন আপনার 3 নম্বর প্রশ্ন আসবে। আগত প্রতিয়ান বা হোল্ডিং এ আবেদনটি বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণ জমি আছে কিনা, আপনি যদি বলেন না, তাহলে হচ্ছে যে আপনি এখানে লিখে দিতে। অনেক সময় দেখা যায় নাগরিক আবেদন সাবমিট করেছে 10 শতক, আপনি আবেদনের প্রস্তাব দিতে যাচ্ছেন 8 শতক, কিন্তু নাগরিক সেটা নাও নিতে পারে বা আপনি নামঞ্জুর করেন, কিন্তু আপনি এখানে লিখে দিবেন যে আপনি 10 শতকের জন্য আবেদন সাবমিট করেছেন, কিন্তু খতিয়ান ও হোল্ডিং বিবেচনার সময় আপনার এখানে দেখা যায় যে আপনি 8 শতকের বেশি পাবেন না। যদি আপনি 8 শতক নিতে চান, তাহলে আপনি এটা আবার আপডেট করে পাঠান। ঠিক আছে, সেটা আপনি নাগরিকের কাছে পাঠিয়ে দিতে পারেন। যদি নাগরিক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না পাঠায়, সাবমিট করে না পাঠায়, তাহলে আপনার এখান থেকে একটা প্রস্তাব চলে যাবে, একটা প্রতিবেদন চলে যাবে নামঞ্জুরের, অটোমেটিক্যালি সিস্টেম জেনারেটেড। সেটা খতিয়ান ও হোল্ডিং এ আবেদন বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণ ভূমি না থাকায় আবেদনটি নামঞ্জুর করা যেতে পারে। এরপরে যেটা আছে যে আবেদনকৃত ভূমি ক তালিকাভুক্ত বা অর্পিত সম্পত্তি কিনা, হ্যাঁ অথবা না উল্লেখ করবেন। ঠিক আছে, আবেদনকৃত দাগ বা দাগ সময় শতভাগ খাস কিনা সেটা এখানে উল্লেখ করবেন, হ্যাঁ অথবা না। আবেদনকৃত দাগ বা দাগ সময় ব্যক্তি মালিকানার সাথে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি আছে কিনা। এই আবেদনটা যদি আপনি হ্যাঁ সিলেক্ট করেন, তাহলে এই আবেদনটা সিলেন মহোদয় হয়ে এটা চলে যাবে সার্ভেয়ার সাহেবের কাছে, সার্ভেয়ার সাহেবের কাছে যাবে, নতুবা সকল আবেদন সার্ভেয়ার সাহেবের কাছে যাবে না।
তাহলে হ্যাঁ সিলেক্ট করে আপনার এখানে নির্দিষ্ট উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজায় জমি আসসালামু আলাইকুম থাকলে পারভেজ সাহেব। আসসালামু জি আলাইকুম, শুনতে পাচ্ছেন? আপনাদের আমি আপনাদের আমি এক মিনিট একটু জি একটু জি একটু জি বলে, আমি সিলেট বলেন মহানগর, আমি নিজে আজকে এখানে একটু কানেক্টেড। জি এখানে যে সরকারি স্বার্থের বিষয়ে আমার একটু অবজারভেশন আছে। হ্যাঁ, জি সরকারি স্বার্থে যে দেওয়ার পরে কানুনগোর কাছে যায়, কিন্তু দুইটা অপশন এখানে নাই, যার কারণে কিন্তু সঠিকভাবে প্রতিবেদনটা দেওয়া যায় না। একটা বলেন। হচ্ছে দেবত্ব সম্পত্তি, দেখেন রিজিউম খাস, রিকুইজিশন, এই শব্দগুলো নেই। হ্যাঁ, ওইটা ধরেন আমাকে সরকারি একটু স্বার্থ ওইটা আমাকে একটু টেক্সট করে দিন, আমরা এখানে উল্লেখ করে দিই। এখানে অ্যাড এখানে করে দিল, কারণ ওই হ্যাঁ দেখা গেছে জি দেবত্ব জি সম্পত্তি বা ওয়াক অফ এগুলো একটু থাকলে যেগুলো সরকারি স্বার্থে আছে অন্য কিছু সরকারি দিলে। সংশ্লিষ্ট যেগুলো আছে, যদি আমাকে একটু আমি আপনাকে টেস্ট করে দেবো। জি 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 ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে আসসালাম, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ফারুক ভাই, এখানে কি অন্যান্য অপশন অ্যাড করা যায় না? না না, আপনার সরকারি স্বার্থ সংশ্লিষ্ট যা আছে সবগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, যা আছে সেগুলো আমরা সব অ্যাড করে দিব। যেমন স্যার বললেন যে এটা হচ্ছে যে এটা রিজিউম খাস থাকে, জি জি রিকুইজিশন থাকে, সেগুলো ওয়াক অফ এখানে থাকে, দেবত্ব। সেটা আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, আপনাদের কাছে যদি আরো কিছু থাকে সেগুলো আমাদের কাছে দিবেন, আমরা এখানে অ্যাড করে দিব। দুইটা পার্টি সাথে ব্যাগ করে একটা রাখবে, যেটা এলএলসিতে ফাইন্ডিং আচ্ছা, ছিল। এখান থেকে হচ্ছে যে আবেদনকৃত দাগ বা দাগ সময় ব্যক্তি মালিকানার সাথে খাস, সেটা তো বললাম। এটা হচ্ছে যে আবেদনের যে আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজায় যদি জরিপ চলমান থাকে, তাহলে সেই জরিপ চলাকালে সেই নিম্ন পর্যায়ের যে তৌজিক পর্যায়ের যে যেটা আছে, ন্যূনতম তৌজিক পর্যায়ের যে তথ্য, এটা জরিপ চলমান থাকলে সেটার ক্ষেত্রে প্রযোজ্য। নামজারি খতিয়ানে মন্তব্য কলামে বিশেষ কোনো শব্দাবলী যদি আপনি অ্যাড করতে চান, তাহলে অন্যান্য অপশন দিয়ে এখানে লিখে দিবেন। তবে দলিল নাম্বার, দলিলের তারিখ, তারপরে হচ্ছে যে আগত খতিয়ানের তথ্য, ব্যবহার ভিত্তিক শ্রেণী, এগুলো অটোমেটিক্যালি আপনার খতিয়ানের মন্তব্য কলামে দেবে। যদি নাগরিক বলে যে ফ্ল্যাট আছে, তাহলে ফ্ল্যাটের তথ্য যদি নাগরিক দিয়ে আবেদন সাবমিট করে, সেটাও মন্তব্য কলামে চলে যাবে। তো সেটা হচ্ছে যে আপনাদের এটা এর বাইরেও যদি কোনো কিছু থাকে তাহলে এখানে অ্যাড করে। যৌথ মালিকানাধীন খতিয়ান বা উত্তরাধিকার আবেদনের ক্ষেত্রে অংশ বা হিস্সা, এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে খতিয়ানের যে অংশ যেটা থাকে, হিস্সা যেটা থাকে, সেই হিস্সাটা আপনার এখানে নাগরিক একটা দাবি করেছে, এবং আপনি কতটুকু মানে আপনার পেপারস বা আদার্স ডকুমেন্টস অনুযায়ী কতটুকু আপনি দিতে চান, এবং হিস্সা অনুযায়ী কতটুকু জমি, সেটা আপনার এখানে উল্লেখ করে দিতে। খতিয়ানের যে হিস্সা, সেই অংশ। বিবেচ্য খতিয়ানের তথ্য এখানে দেওয়া হয়েছে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, দাগে মোট জমির পরিমাণ কত। একটা দাগে 3টা খতিয়ানে জমি থাকতে পারে, সেই মোট জমি কত সেটা এখানে দিই। প্রস্তাব বিবেচনার সময় দাগে মোট জমির পরিমাণ কত ছিল, আবেদনকৃত জমি যা করেছে, আর রেকর্ড ও কাগজপত্রের ক্ষেত্রে আপনি প্রস্তাব দিতে পারবেন। যদিও আমি 3 নম্বর পয়েন্টে বলেছি যে আপনি যদি কোনো জমি কম থাকে, সেক্ষেত্রে প্রস্তাব দেওয়ার সময় আপনি ওখানে নাগরিকের কাছে পাঠিয়ে দিবেন। তারপরেও আমরা এখানে সুযোগ রেখেছি আবেদনে কম বেশি জমি বিবেচনা করার জন্য। কিন্তু নাগরিক যে তথ্য, যে জমি চেয়েছে, তার বেশি আপনি এখানে প্রস্তাব দিবেন। এটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আসবে যে আবেদনের সাথে এরপরে যেটা আছে যে সরেজমিন তদন্ত। সরেজমিন তদন্তের যে সময় যেটা আছে, এটা আমরা উঠাই দিব, এটা থাকবে না, শুধু তারিখটা থাকবে। ঠিক আছে, তদন্ত সম্পাদনের সময় আবেদনকারী তার যথাযথ প্রতিনিধি উপস্থিত ছিল কিনা, বিবেচ্য আগত খতিয়ান যৌথ মালিকানাধীন হলে অংশীদাররা কি উপস্থিত ছিল কিনা, এই বিষয়। আবেদনকৃত ভূমি কিভাবে ব্যবহৃত হচ্ছে, ব্যবহার ভিত্তিক শ্রেণী যেটা আছে সেটা এখানে উল্লেখ। আবেদনকৃত ভূমিতে আবেদনকারীর দখল কি রূপ, সেটা এখানে উল্লেখ করতে হবে। রেকর্ড ও কাগজপত্রের ভিত্তিতে তো আপনি 10 শতক দিয়েছেন, প্রকৃত দখলে কতটুকু সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে। যদি কোনো কিছু মন্তব্য লিখতে চান, লিখতে পারেন। যৌথ মালিকানাধীন খতিয়ানের জমি অথবা উত্তরাধিকার সূত্রে মিউটেশন আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রযোজ্য অংশ, হিস্সা রেজিস্ট্রিকৃত বন্টননামা অনুযায়ী প্রাপ্য কিনা, সে অনুসারে দখলে আছে কিনা, সে বিষয়টা আপনি এখানে উল্লেখ করুন। ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের অনুকূলে প্রাপ্ত জমি ব্যতীত অন্য সকল ক্ষেত্রে আবেদনকৃত জমিতে আবেদনকারীর দখল চিহ্নিত বিভক্ত করা হয়েছে কিনা, সেটা এখানে বলবেন। বিবেচ্য জমি নিয়ে কোনো দেওয়ানি মোকদ্দমা বা আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, সেটা আপনি এখানে উল্লেখ করুন।
এখানে আমরা আগত আবেদনের পূর্ণাঙ্গতা ও তারিখ সঠিকতা এবং সরেজমিন তদন্তে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে অনেক তথ্য এখানে নিয়ে চলে আসছে, কিন্তু এগুলো আপনারা ম্যানুয়ালি মিউটেশন বা মিউটেশন সিস্টেম 1.0-তে এগুলো আপনারা প্রস্তাব দিতেন, আপনারা একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিতেন, টোটাল একটা হিস্ট্রি লিখে দিতেন সহকারী কমিশনার ভূমি মহোদয়কে। ওই হিস্ট্রি দেখে সারাংশ বের করতে হইতো, ঠিক আছে, সারাংশ বের করে ওনার সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেই প্রশ্নগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে এখানে অ্যাড করে দিয়েছি, যেন সহকারী কমিশনার ভূমি মহোদয় ওনারা এক নজরে এটা দেখে নিতে পারেন যে আসলে কি প্রস্তাব দিয়েছে। এটা সংরক্ষণ ও পরবর্তী অপশনে গেলে আমাদের এখানে হস্তান্তর বৃত্তান্ত, আগত খতিয়ানের তথ্য, হোল্ডিং সমন্বয়, এই তিনটা তথ্য এখানে চলে আসছে। এই তিনটা বিষয়ে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে। এই তিনটা বিষয় আপনাদের কাছে নতুন, কিন্তু এটা সিস্টেমে বা আইনগত ভাবে এটা কোনোভাবে নতুন না, পুরান জিনিস। একটা হচ্ছে যে হস্তান্তর বৃত্তান্ত। হস্তান্তর বৃত্তান্ত আমরা যেটা করছি যে ইতিমধ্যে আপনারা যখন মিউটেশন সিস্টেম 1.0, 2.0 বা ম্যানুয়াল মিউটেশন সিস্টেমে যখন আপনারা কাজ করেছেন, তখন সর্বশেষ রেকর্ড থেকে যে ব্যক্তি নামজারি আবেদন সাবমিট করেছে এটা আপনার ধারাবাহিকতা মিলায় তারপরে প্রস্তাব দেন। কিন্তু ওইটা প্রস্তাব দেওয়ার পরে ওটা কি করেন, আপনি ফেলে দেন। পরবর্তীতে কারণ সিস্টেমে ইনক্লুড করার সুযোগ ছিল না। পরবর্তীতে যখন আবার ওই দাগ বা ওই খতিয়ানে মিউটেশন আবেদন করে আবার মিলায়। তো এই জন্য আমরা এই হস্তান্তর বৃত্তান্তটা আমরা এখানে তৈরি করেছি। আপনি এখানে বলা হচ্ছে আগত খতিয়ান হতে সর্বশেষ জরিপ পর্যন্ত তথ্য প্রদান। যে যদি কেউ রেকর্ডীয় খতিয়ান, আরএস খতিয়ান থেকে মিউটেশন আবেদন সাবমিট করে তাহলে তো তার এই অ্যাড করার প্রয়োজন নাই, কিন্তু যদি কেউ মিউটেশন আবেদন থেকে সাবমিট করে তাহলে এখানে বলা হচ্ছে আগত খতিয়ান। আগত খতিয়ান যদি মিউটেশন খতিয়ান হয় তাহলে এটা সর্বশেষ জরিপ পর্যন্ত তথ্য এখানে অ্যাড করতে হবে। হস্তান্তর বৃত্তান্ত তো এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আমরা এখনো অপশনাল লিখেছি, তবে আগত খতিয়ান যেটা দিয়ে আবেদন করবে সেটা যেন হুবহু হচ্ছে সিস্টেমে থাকে। তো এখানে হচ্ছে যে খতিয়ানটা এখানে আছে 678 নম্বর খতিয়ান, এখানে আবেদন, এখানে হচ্ছে যে এই যে খতিয়ানের তথ্যটা নাগরিক দিয়েছে, এখানে আপনি সম্পাদন বাটনে ক্লিক করবেন। সম্পাদন বাটনে ক্লিক করলে আপনার এখানে এমন তথ্য চলে আসবে। তারপরে খুঁজুন বাটনে ক্লিক করলে যদি যে খতিয়ানটা দিয়ে থেকে নাগরিক আবেদন সাবমিট করেছে সেই খতিয়ানটা যদি ই পর্চা সিস্টেমে এন্ট্রি করা থাকে বা ডিএলআরএম এর সিস্টেমে এটা এন্ট্রি করা থাকে, তাহলে এই খতিয়ানটা অটোমেটিক্যালি চলে আসবে। আমরা দেখি এই খতিয়ানটা অটোমেটিক্যালি আসছে না। বলছি ড্যাশবোর্ডে নিয়ে আসলে দুটো জিনিস, আবার আপনি লিংক রাখবেন, তার দরকার হলো সেটা সবই। আচ্ছা, এটা হচ্ছে যে আমি যে খতিয়ানটা সার্চ করেছি, খুঁজুন বাটনে ক্লিক করেছি, খুঁজুন বাটনে ক্লিক করার পরে আমার এই খতিয়ানটা চলে আসছে অটোমেটিক, এই খতিয়ানটা এন্ট্রি করেছে। তো এটা হচ্ছে আপনার এখান থেকে আপনি যেটা কাজ করবেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহেব যারা আছেন আপনারা যেটা দেখবেন, আপনাদের ভলিউম বই দেখে হুবহু এই খতিয়ানটা মিলাবেন। ঠিক আছে, এই 678 নম্বর খতিয়ান যেটা এন্ট্রি করা হয়েছে, এটা রেকর্ড রুম থেকে এন্ট্রি করা হয়েছে, এই খতিয়ানটা আপনার ভলিউমের সাথে মিল আছে কিনা। যদি হুবহু মিল না থাকে তাহলে আপনি এখানে খতিয়ান সংশোধনের জন্য আবেদন করবেন। তবে আগত খতিয়ান যদি সঠিক না থাকে, ওই ভুল একটা খতিয়ানের উপরে আপনি প্রস্তাব দিবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ এটা আমরা অটো রেকর্ড সংশোধন করব, আসলে যেখান থেকে রেকর্ড সংশোধন করব সেখানেই যদি ঠিক না থাকে তাহলে পরবর্তীতে যতগুলো খতিয়ান তৈরি হবে সব একটা অসম্পূর্ণ খতিয়ান তৈরি হবে। সেজন্য আপনারা যে খতিয়ান থেকে প্রস্তাব দিবেন সেটা অবশ্যই যেন আগত খতিয়ানটা অবশ্যই যেন আপনাদের রেজিস্টারের সাথে হুবহু মিল থাকে। যদি মিল না থাকে সেটা হচ্ছে যে আপনি আপনার এখানে কি সঠিক নাই সেটা আপনি এখানে লিখে দিবেন, এবং আপনি যে তথ্যটা দেখে, যে রেজিস্টার দেখে আপনি বলছেন যে এই তথ্য সঠিক নয়, সেক্ষেত্রে আপনি এটা ওই ভলিউমের পেজটা এখানে স্ক্যান করে দিবেন, দিয়ে আপনি প্রেরণ বাটনে ক্লিক করুন। এটা প্রেরণ করে দিলে যদি রেকর্ডীয় খতিয়ান হয় তাহলে এটা রেকর্ড রুমে চলে যাবে, ডিসি অফিস সংশ্লিষ্ট ডিসি অফিসের মাধ্যমে রেকর্ড রুমের মাধ্যমে সংশোধন করে আসবে। আর যদি এটা মিউটেশন খতিয়ান হয় তাহলে এটা সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে চলবে। সহকারী কমিশনার ভূমি মহোদয় তার উপজেলা ভূমি অফিসের যে রেকর্ড সংশোধনের যে খতিয়ান সংশোধনের যে প্রসেস আছে সেই প্রসেসে সংশোধন করে দিয়ে আসলে এই খতিয়ান থেকে আপনি প্রস্তাব দিতে পারবেন।
ঠিক আছে, এই খতিয়ানটা সংশোধন হয়ে না আসা পর্যন্ত আপনি প্রস্তাব দিতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে যে আগত খতিয়ান তো আমরা খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার পরে এই তথ্য। এখন আগত খতিয়ান যদি খুঁজুন বাটনে ক্লিক করি, যদি না খুঁজে পাই, জায়গাতে ম্যানুয়াল মিউটেশন খতিয়ানও থাকতে পারে, সেই খতিয়ানগুলো যখন খুঁজুন বাটনে ক্লিক করবো তখন যদি খুঁজে না পাই, তাহলে কিন্তু আপনাকে ওই খতিয়ানটা যেভাবে আছে সেইভাবে এন্ট্রি করতে হবে। তার মানে আগত খতিয়ান সিস্টেমে মাস্ট বি থাকতেই হবে। যদি থাকে তাহলে, যদি ভুল থাকে তাহলে সংশোধন করে প্রস্তাব দিতে হবে। যদি না থাকে তাহলে খুঁজুন বাটনে ক্লিক করলেই ফর্ম এন্ট্রি করার জন্য ফর্ম ওপেন হবে। আচ্ছা, এরপরে যেটা আছে যে আগত খতিয়ান হস্তান্তর বৃত্তান্ত, তাহলে আমরা বুঝলাম আগত খতিয়ানের তথ্য। এখন হস্তান্তর বৃত্তান্ত আমরা তৈরি করলাম, তারপরে এখানে খতিয়ানটা কিভাবে সৃজন করব যদি না দেওয়া থাকে, তাহলে খতিয়ানটা কিভাবে সৃজন ওটা অটোমেটিক্যালি খতিয়ান এন্ট্রি করার জন্য একটা ফর্ম ওপেন না, ওই জায়গায় কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে ওইটা আমি দেখাই দিব, ওইটা আমি দেখাই দিব, ঠিক আছে। সেটা হচ্ছে যে তারপরে হচ্ছে যে খতিয়ান এখানে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে আগত খতিয়ানের তথ্য এখানে কি হচ্ছে, তার মানে হস্তান্তর বৃত্তান্ততে হুবহু আগত খতিয়ানটা আমি এন্ট্রি করলাম বা দেখলাম, বা হচ্ছে যে যেটা আছে সেটা চেক করলাম। করার পরে আগত খতিয়ানে এসে জমি পরিমাণ সংশোধন অপশনে ক্লিক করব। করার পর এখানে আগত খতিয়ান যেটা আছে সেটা, এখানে আগত খতিয়ানের যে তথ্য যেটা আছে সেটা এখানে চলে আসবে। এই যে আগত খতিয়ানের যে তথ্য যেটা আছে 678 নাম্বার খতিয়ান, এটা চলে আসছে। এখান থেকে আপনি শুধুমাত্র কোনো ফিল্ড আপনি এডিট করতে পারবেন না। এখান থেকে আপনি শুধুমাত্র এই বর্তমান অংশানুযায়ী জমির পরিমাণ উল্লেখ করবেন। এখানে প্রস্তাব যাচাইকালে উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করবেন। প্রস্তাব যাচাইকালে এই খতিয়ানে কতটুকু জমি আছে, যেমন এই খতিয়ানটা, এই মিউটেশনের প্রস্তাবটা আপনি যখন দিচ্ছেন, এই মুহূর্তে এর আগে ম্যানুয়াল মিউটেশন হয়ে গেছে বা অনলাইনেও মিউটেশন হয়ে গেছে, সেগুলো আপনার রেজিস্টার 2 বা রেজিস্টার 1 যেটাও দেখে আপনি সেটা মাইনাস করে অবশিষ্ট কতটুকু জমি আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তবে এখানে যদি নাগরিক 3 শতকের জন্য আবেদন করে, যে আবেদনটার প্রস্তাব আপনি দিচ্ছেন এটা যদি 3 শতকের জন্য নাগরিক আবেদন করে, তাহলে আপনি এখানে ওই 3 শতক মাইনাস করবেন না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে প্রস্তাব যাচাইকালে উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করুন। প্রস্তাব যাচাইকালে উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করুন। এই বিষয়টা আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখানে সম্পন্ন বাটনে ক্লিক করলে আপনি এটা সংরক্ষণ করতে পারেন। এরপরে যেটা আছে যে হোল্ডিং সমন্বয় অপশনে ক্লিক করলে এটা হোল্ডিং সমন্বয় আপনাদের কাছে এটা পরিচিত একটা ইন্টারফেস। এখানে হোল্ডিং সমন্বয়টা চলে আসবে, আমি একটু রিফ্রেশ করলাম, এই যে হোল্ডিং সমন্বয় চলে আসছে। আচ্ছা, হোল্ডিং সমন্বয় এখানে চলে আসছে। এখান থেকে সংরক্ষণ ও পরবর্তী, এখানে সংরক্ষণ ও পরবর্তী অপশনে, সরি, হোল্ডিং সমন্বয়টা কিভাবে করবো একটু দেখে আসি। হোল্ডিং সমন্বয়তে ক্লিক করলে এটা আপনারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহেব যেভাবে হোল্ডিং সমন্বয় করেন ঠিক তেমনই একটা ইন্টারফেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা খুব সহজে এখান থেকে হোল্ডিংটা সমন্বয় করে দিতে পারবেন। আমার এখানে ইন্টারনেট স্লোর জন্য একটু স্লো কাজ করছে। এখন মিউটেশন সিস্টেম 2.1 কিন্তু সে খতিয়ান অনুমোদন হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু সে ডিসিআর ভূমি উন্নয়ন করও পরিশোধ করতে পারবে, তাকে আর নতুন করে আবেদন করতে হবে না। তার মানে মিউটেশন আবেদন সম্পন্ন প্রস্তাব যখন আপনারা দিবেন তখন হোল্ডিংটারও প্রস্তাব দিয়ে দিবেন। হোল্ডিং প্রস্তাব দিয়ে দিলে এটা হচ্ছে যে আপনারা তো এটা প্রস্তাব দিবেন, প্রস্তাব দেওয়ার পরে এটা হচ্ছে যে আপনার সহকারী কমিশনার ভূমি মহোদয় তো ওটা অনুমোদন করবেন। আপনি যে প্রস্তাবটা দিবেন ওটা সহকারী কমিশনার ভূমি মহোদয় অনুমোদন দিবে, অনুমোদন দিলে তো ডিসিআরপি পরিশোধ করবে, ডিসিআরপি পরিশোধ করে সঙ্গে সঙ্গে সে আপনার ভূমি উন্নয়ন করও পরিশোধ করবে। এখানে কর পরিশোধের সাল, এখানে কর পরিশোধের সালটা আপনি এখানে উল্লেখ করবেন। সাধারণ তথ্য এখানে যেটা আছে সেটা আপনি ডাক নাম্বারটা তো অটোমেটিক্যালি চলে আসছে ওখান থেকে। রেকর্ডীয় শ্রেণী জমির পরিমাণ উল্লেখ করবেন। ব্যবহার ভিত্তিক শ্রেণী, এটা জমির ব্যবহারের ধরন,
ঠিক আছে। এবং এই যে ব্যবহারের ধরন অনুযায়ী কোন সাল থেকে কোন সাল পর্যন্ত উন্নয়ন করা দিয়েছে। এখানে সংযোজন হোল্ডিং এর তথ্য সংযোজন মানে যে যে হোল্ডিংটার যে আবেদনটার আপনি হোল্ডিং সমন্বয়টা করবেন, তাহলে কোন হোল্ডিং থেকে এই জমিটা আসছে, কোন হোল্ডিং থেকে এই জমিটা আপনি কর্তন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যেমন হোল্ডিং নাম্বার 122, এখানে জমির মালিক আছে আব্দুল সত্তার গং, তারপরে হচ্ছে এটা ব্যবহারিক শ্রেণী কি, দাগ কি আছে, এবং এখানে কতটুকু কর্তন করবে। তবে এখানে যে হোল্ডিং থেকে আপনি হোল্ডিং এর তথ্য হোল্ডিং মাইনাস করবেন, সেই হোল্ডিং এ যদি জমির পরিমাণ বা এখানে জমির দাগ নাম্বার বা জমির মালিক কোনো কিছু ভুল থাকে, সেটা আপনার ভূমি উন্নয়ন সিস্টেমে গিয়ে হোল্ডিং সম্পন্ন করে এন্ট্রি করে বা কারেকশন করে আপডেট করে এসে মিউটেশনের প্রস্তাব দিতে হবে। ভুল হোল্ডিং এর উপরে আপনি প্রস্তাব দিতে পারবেন। এখানে হচ্ছে যে আপনি কতটুকু জমি কর্তন করলেন সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড করার বিষয় নাই, এখানে হচ্ছে যে কর্তনকৃত জমির পরিমাণ, যতটুকু জমির জন্য নাগরিক আবেদন সাবমিট করেছে সেই জমিটা আপনি এখান থেকে কেটে দিবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি আপনার এইখানে এই হোল্ডিং এ যেটুকু জমি এখানে আপনার এন্ট্রি করা আছে সেই জমি যদি না থাকে, তাহলে আপনার কিন্তু বলবে দাগে জমির পরিমাণ থেকে কর্তনকৃত জমির পরিমাণ বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। মানে ভুল হোল্ডিং থেকে কিন্তু আপনার এখান থেকে ভুল হোল্ডিং থেকে আপনি প্রস্তাব দিতে পারবেন। ভাই এখানে একটু প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা, এখানে যে আপনারা পূর্বতন হোল্ডিং এর তথ্য যখন আমরা দিচ্ছি, আমাদের জি একাধিক মালিকের যে খতিয়ান আছে এবং একাধিক দাগ আছে, জি তো আমাদের রেকর্ডে খতিয়ানে অংশ ফেলানো আছে, খতিয়ানে মানে মোট ধরেন 10টা দাগ আছে, জমি 5 একর। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা হচ্ছে যে যেটা করলাম, এখানে হস্তান্তর বৃত্তান্ত আমরা আপডেট করলাম। এরপরে যেটা আছে যে প্রতিবেদন অপশনে গিয়ে দেখবেন যে আপনার সকল তথ্য এখানে যতগুলো অ্যাক্টিভিটি আপনি করেছেন সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি সংশোধন করে দিতে পারবেন। এখান থেকে হোল্ডিং সমন্বয়, যেটা আমি সেভ দিন এই জন্য আসে না, এখান থেকে হোল্ডিং সমন্বয় আপনি করে যেটা দেখতে পারবেন। মানে যত ডকুমেন্টস আপনি তৈরি করে দেন সবগুলো এখানে চলে আসবে এবং আপনি এখানে একটা একটা করে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে একটা একটা করে দেখে আপনি এখান থেকে একটা একটা করে দেখে আপনি এখান থেকে আচ্ছা, এখান থেকে আপনি দেখে আপনি যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সম্পাদন বাটনে ক্লিক করে আপনি সম্পাদন করে দিতে পারবেন। আপনি যে ওই যে প্রস্তাবপত্রের নিচে যে বিভিন্ন একটা সামারি লিখতেন, সেই সামারিটাই হচ্ছে যে আমরা এখানে প্রশ্ন আকারে দিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আগেও ছিল। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি কোথায় ছিলাম, এরপরে এটা আমি ক্লোজ করলাম। এরপরে যেটা আছে যে মিউটেশন যে খতিয়ান যেটা আছে যে আপনার যে প্রস্তাবিত খতিয়ান, সেই খতিয়ানটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, এটা আপনি দেখতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আপনি সংরক্ষণ ও প্রেরণ বাটনে ক্লিক করলে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে আবেদনটা চলে যাবে। এটা হচ্ছে যে এই পর্যায়ে এসে আপনি এখানে নামঞ্জুর করার সুযোগ পাবেন না। নামঞ্জুর যেহেতু আপনি বলছেন আবেদনের পূর্ণাঙ্গতা ও দালিক সঠিকতা যাচাই সব ঠিক আছে, সরজমিন তদন্ত ঠিক আছে, হস্তান্তর বৃত্তান্ত বলে তৈরি করেছেন, আগত খতিয়ান সংশোধন করেছেন, হোল্ডিং সমন্বয় করেছেন, এবং একদম শেষে এসে যদি আপনি মনে করেন যে এটা সংশোধন করার পর এটা নামঞ্জুর করতে চায় বা নামঞ্জুরের প্রস্তাব দিতে চায়, তাহলে আবেদনের পূর্ণাঙ্গতা ও দালিক সঠিকতা যাচাই এখানে গিয়ে আপনার যে কোনো একটা কারণ দেখিয়ে নামঞ্জুরের প্রস্তাব দিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে যে আপনার মিউটেশন সিস্টেম 2.1। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার